কোপা আমেরিকার ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সেই এখনো পর্যন্ত তার আনন্দ উচ্ছ্বাস সবকিছুই আছে। ইউরো জিতে গেছে স্পেন, এখন ফিনালিসিমাতে স্পেন মুখোমুখি হবে আর্জেন্টিনার। সেরা দল আসলে কারা? আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিতেছে, সেরা খেলোয়াড়কে সেসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম। মাহমুদ হাসান শামীম, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। একটা আসলে বিতর্ক আছে বা আলোচনা আছে যে আসলে কনমেবল অঞ্চলের যে দলগুলো তারা আসলে কম্পারেটিভলি একটু দুর্বল দল হয় বা তাদের এখানে প্রতিযোগিতাটা কম থাকে, কিন্তু ইউরোপ সেখানে আসলে যারা খেলে প্রত্যেকটা দলই আসলে খুবই মানে সেই ধরনের একটা দল থাকে বা সেখানে কম্পিটিশনটা অনেক বেশি কঠিন থাকে। কিন্তু আমরা যদি দেখি কনমেবল অঞ্চলের দলগুলোই তো ওয়ার্ল্ড কাপ আসলে জিতে থাকে বা বেশিরভাগ ওয়ার্ল্ড কাপ তাদের কাছে। সেখান থেকে আসলে কি মনে হয় এই মুহূর্তে কোন দলটা আসলে বিশ্বের সেরা দল? শুভ সকাল। আমরা যেটা দেখি সব সময় যে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা এই দুই অঞ্চলেই ফুটবলটা খুব সমৃদ্ধ এবং আমরা এই দুই অঞ্চলের কথাই জানি। তবে দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ল্যাটিন আমেরিকা, দেখুন আমরা কিন্তু ইউরোপের বিভিন্ন লিগের কথা বলতে পারি। ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, ফ্রেঞ্চ ওয়ান লিগ বলেন, ইতালিয়ান বা সেরিয়া বা বুন্দেস লিগা, তারপর লা লিগা তো আছে। এদের কোন কোন টিম খেলছে, কোন প্লেয়াররা খেলছে, কবে খেলা, সেই খবরটা কিন্তু আমরা ঠিকই জানি। কিন্তু ল্যাটিন আমেরিকা যে লিগটা হয়, যে লিগগুলো হয়, সেই লিগের খবরগুলো কিন্তু আমরা জানি না। এটার কারণ হচ্ছে মিডিয়া। ইউরোপিয়ান মিডিয়ার ফিডব্যাক পাই এবং সেই ফিডব্যাকের কারণেই এই লিগগুলোর সম্বন্ধে আমরা খুব ভালো জানি। এবং উল্টো জিনিস, কোপা আমেরিকা যে দলগুলো খেলে তাদের সম্বন্ধে আমাদের ওরকম ভাবে ধারণা থাকে না। তাদের যে প্লেয়াররা ইউরোপে খেলে তাদের সম্পর্কে আমরা জানি। কিন্তু দেখুন, আপনি যেটা বললেন যে যখন বিশ্বকাপের নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম হিসেব নেবেন, তখন দেখবেন যে লাতিন দলগুলোর সেখানে একটা প্রাধান্য আছে। এবং যখন তারা বিশ্বকাপে খেলে লাতিন দল, আমরা আর্জেন্টিনা, ব্রাজিলের কথা বেশি জানি, তারপরে যে দলগুলো আছে সেগুলোও কিন্তু ভালো ফাইট দেয়। তো এই দিক থেকে আমি বলবো যে দুটো অঞ্চলে খেলার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই। ইউরোপে হয়তো বেশি প্লেয়ার, বেশি দল কম্পিটিটিভ লিগ খেলে, কম্পিটিটিভ ম্যাচ খেলে। ল্যাটিন আমেরিকায় সেটির সংখ্যা কম, এটি ঠিক আছে। কিন্তু আমরা এই বছর দেখলাম যে দুটো অঞ্চলের শ্রেষ্ঠত্বের যে লড়াই, সেটা কিন্তু পাশাপাশি হচ্ছে। আপনি সেই দিকে যদি দেখেন তাহলে বলতে পারবেন না যে খুব বেশি একটা পার্থক্য আছে। এই মুহূর্তে আর্জেন্টিনায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, অবশ্যই তারা সেই যোগ্য দল হিসেবে খেলছে এবং আনবিটেন চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু আপনি যদি ইউরোপের দিকে তাকান তাহলে দেখবেন যে অনেক উজ্জ্বল মনে হবে স্পেন একটা দিন বদলের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের একটা সোনালী প্রজন্ম, সেই আগে 2008, 10 এবং 12 তারা সেই বিশ্বকাপ এবং ইউরো ফুটবলের শিরোপা জিতেছে। এখন সেটা আর্জেন্টিনা এবার জিতলো, সেই ঘটনাটি ঘটালো। এবং স্পেনের যে সোনালী প্রজন্ম যেটা ছিল, তারা যেখানে শেষ করেছিল, মাঝখানে 10 বছর তাদের একটু খারাপ সময় গেছে, তাদেরকে আমরা সেইভাবে দেখিনি। কিন্তু এখন আবার সেই দলটি তৈরি হয়ে গেছে এবং যে ইয়াং তরুণ একটা কয়েকজন এবং তাদের যে 26 থেকে 28 বছরের আরেকটা গ্রুপ আছে, সেই দুটো মিলে একটা অসাধারণ দল তৈরি হচ্ছে। উইলিয়ামস এবং ইয়ামালের যে আমরা খেলা দেখেছি, পেড্রি আছে, এরা যে খেলছে, একেবারে আমার মনে হচ্ছে যে সেই টিকে থাকা ফুটবলের যে ধারা ছিল স্প্যানিশ দলে, অবশ্যই সেই ধারাটি চেঞ্জ হয়েছে। তখন যেভাবে ছোট ছোট পাসে বিল্ড আপ ফুটবল করে তারা এগোতো, এখন আমরা পাওয়ার ফুটবল দেখতে পাচ্ছি স্প্যানিশদের, সেটা আমরা কিন্তু এবারের পুরো আসর জুড়েই দেখতে পেয়েছি। আমরা যদি একটু আর্জেন্টিনা নিয়েই বিস্তারিত কথা বলি, আর্জেন্টিনাকে কেন আসলে বলছি যে এই মুহূর্তে সেরা দল, বিশ্বের সেরা দল কেন আর্জেন্টিনা নয়? মানে একটা দল 5 বছরে মাত্র 2টো ম্যাচ হেরেছে, সেখানে তো তারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলেছে। মানে এটা কিভাবে সম্ভব হয়? মাত্র 2টো ম্যাচ হারা, 5 বছরে প্রায় খুব সম্ভবত তারা 63টা ম্যাচ খেলেছে। সেখানের মধ্যে এই যে একটা ধারাবাহিকতা, এটা তো একটা অনেক বড় ব্যাপার। বা কি মনে হয়, শুধুই কি কোচের ক্যারিশমা নাকি আসলে অন্য আর কি কাজ করেছে? না, কোচের কারিশমা তো অবশ্যই একটি ব্যাপার। আপনি দেখুন, এর আগে যে কোচের যে অবস্থা ছিল, আমরা যদি আর্জেন্টিনার কথা
মনে করি সেই আপনার 2014 বিশ্বকাপ, তারপর 16-15 যে কোপা আমেরিকার কথা, তারপর দেখুন কি সমালোচনা হয়েছে, এবং সেই সমালোচনা মেসিকে নিয়ে কি হয়েছে, যে মেসি ক্লাবের জন্য খেলেন, দলের জন্য খেলেন না, জাতীয় দলের জন্য তিনি সর্বোচ্চটুকু দেন না, সে অবস্থায় গেছে, এবং প্রচন্ড সমালোচনার মধ্য দিয়ে আর্জেন্টিনা এগিয়েছে এবং তাদের খুব দুরবস্থার মধ্যে গেছে, একটা প্যাচ সেটা কাটিয়ে 2021 সাল থেকে একটা আমরা ভিন্ন আর্জেন্টিনাকে দেখছি। এবং এই আর্জেন্টিনাকে সেরা না বলার কোনো উপায় নেই। তো আপনি তারা জিতেছে কোপা আমেরিকা, তারা জিতেছে বিশ্বকাপ, তারা জিতেছে 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিনালে সিমিয়া, এবং তারা আবারও জিতলো কোপা আমেরিকা। ফলে অবশ্যই আর্জেন্টিনা এই মুহূর্তে আপনাকে বলতে হবে যে কোপা আমেরিকার সেরা দল, বিশ্বের অন্যতম সেরা দল। এখানে অবশ্যই কোচের একটি ভূমিকা আছে। কোচ যেটি করেছেন সেই দলটাকে গুছিয়ে নিয়েছেন, একটা তরুণ দল কে তিনি যে বন্ডেজ তৈরি করেছেন, যে টেকটিক্সে খেলেছেন। আপনি দেখেন আর্জেন্টিনা খেলা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু এখন শুরু করে খুব ধীরে স্থিরভাবে মিডফিল্ড দখল করে তারপর যে আক্রমণে, এবং গত ফাইনালের যে ম্যাচটি হলো সেটিতে এখন কলম্বিয়া শুরু থেকেই দুর্দান্ত ম্যাচ খেলছিল। তাদের প্রচন্ড গতি, হাই প্রেসিং ফুটবল, এবং তারা যেটা যে একটা মাঠটাকে ক্লোজ করে এনে খেলা, একটা প্লেয়ার বল পেলে তাকে ছুঁয়ে মানে বলটা কেড়ে নেওয়ার জন্য 3-4 জন ঝাঁপিয়ে পড়া, এই যে কলম্বিয়ান যে অ্যাগ্রেসিভ ফুটবল, সেই ফুটবলের ফাইনালে আপনি দেখুন সেটাকে কিভাবে অ্যাবজর্ব করেছে আর্জেন্টিনান দল। তারা কিন্তু খুব মানে সহজভাবে এই কলম্বিয়ার যে অ্যাগ্রেসিভ মনোভাব সেটাকে সলভ করে অ্যাবজর্ব করে তারা নিষ্ক্রিয় করে তারা কিন্তু তাদের ঠিকই বলটা বের করে নিয়েছে। এবং এখানে একটি বড় ভূমিকা আছে এমিলিও মার্টিনেজের। আপনি দেখবেন যে কোপা আমেরিকা, সেই প্রথম 2021 সালে কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং এবার কোপা আমেরিকা অর্ধেকটাই খেলেছেন এমিলিও মার্টিনেজ। এই মার্টিনেজ যদি মানে যেভাবে বল ঠেকান, যেভাবে বল সেভ করেন, মার্টিনেজের মতো একজন গোলরক্ষক যদি পেছনে থাকে তাহলে সামনে এরা কিন্তু খুব নির্ভয়ে খেলতে পারে। এবং এখন যেটি এসছে যে লাউতারো মার্টিনেজ, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে আরেকজন বোধহয় হিগুইন হয়ে যাচ্ছেন, কিন্তু এই বিশ্বকাপে এই কোপা আমেরিকা এসে আমরা কিন্তু লাউতারো মার্টিনেজকে অনেক এফেক্টিভ দেখেছি। 5টি গোল করেছেন, বদলি হিসেবে নামেন, এই ফাইনালেও বদলি হিসেবে নেমেছেন, মাত্র 23 মিনিট খেলছেন। তার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু দুর্দান্ত, এবং তিনি দলের জন্য খেলছেন, ফলে দলের জন্য একটা পজিটিভ রোল প্লে করছেন। ফলে এই যে একটা নতুন তারকার উদয় এবং পুরনোদের সাথে যে সমন্বয়, দি মারিয়া এবং মেসির সাথে এই তরুণরা যে সমন্বয়টি করেছেন, সেটি কিন্তু একটা বড় ব্যাপার। দি মারিয়া দেখুন 16 বছর ধরে খেলছেন, এবং সেই খেলা আগে 2021 সালের আগে যে দি মারিয়া ছিলেন, আমার মনে হয় 2021 সালের পর থেকে দি মারিয়াকে আমরা অন্যরকম দেখেছি। এই বিশ্বকাপে তিনি গোল পাননি, তারপরে সেরা প্লেয়ার হচ্ছেন, কারণ তিনি ছিলেন পাপেট মাস্টার। এবং মেসি চলে যাওয়ার পর দলটাকে নিয়ন্ত্রণ করা, খেলাটাকে নিয়ন্ত্রণ করা, আর্জেন্টিনার প্লেয়ারদেরকে সেভাবে উদ্বুদ্ধ করা এবং দলের জন্য ভূমিকা পালন করা, সেটি তিনি করেছেন। আগের 3টি ফাইনাল, কোপা 21, বিশ্বকাপ এবং কোপা ফিনালিসিমিয়া, এই 3টি বড় মেজর কাপে উনি কিন্তু ফাইনালে গোল করেছেন। এবার গোল পাননি, কিন্তু একটা দুর্দান্ত শট নিয়েছিলেন, সেটি ঠিকই দিয়েছিল কলম্বিয়া গোলরক্ষক। কিছু কিছু প্লেয়ারের আসলে অ্যাপিয়ারেন্সটাই দলের জন্য এত বেশি কাজ করে বা এফেক্টিভ হয়ে থাকে। দেখা যায় যে গোল না পেলেও, যেমন লিওনেল মেসির আসলে দেখছিলাম যে তিনি কোপা আমেরিকার ফাইনালে কখনোই গোল করতে পারেননি, অ্যাসিস্ট করতে পারেননি, সেটা লাস্ট ম্যাচটাতেও করতে পারেননি। কিন্তু গতকাল আমরা দেখেছি তিনি কতটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এবং তিনি মাঠ ছেড়ে উঠতে চাচ্ছিলেন না। তারপর তাকে লিসান্দ্রো মার্টিনেজ বলছিলেন যে তার হয়ে এখন বাকি খেলাটা তারা খেলে দিবে, এবং সেটা আমরা দেখেছি কিভাবে আসলে প্রত্যেকে পারফর্ম করেছে। এই যে তাদের যে একটা প্রভাব, বা তারা দলে থাকলে প্রত্যেকে যেভাবে আসলে পারফর্ম করে, এটা তো একটা অনেক বড় শক্তি যে কোনো দলের জন্য। অবশ্যই এই যে আত্মবিশ্বাসটা, সেটি কিন্তু বড় ব্যাপার। আমি শুনেছিলাম যে 2021 সালে যখন মেসির জন্মদিন পালন করা ছিল, সবাই গিফট নিয়ে গেছে, কিন্তু এমিলি মার্টিনেজ কোনো গিফট নিয়ে যাননি। তখন সাংবাদিক পরে জিজ্ঞেস করছেন, সবাই গিফট দিলে আপনি দেন না? বলে যে আমি ওকে কোপা আমেরিকা দেব, এবং সেই কোপা আমেরিকা কিন্তু তাকে দিয়েছিল। তো আবার 2022 সালে বিশ্বকাপে যখন সৌদি আরবের কাছে হেরেছিল, তখন মার্টিনেজ মেসিকে বলছেন যে মন খারাপ করুন, আমি আছি, আমরা নিশ্চয়ই জিতবো। এবং এবারও তিনি নাকি একই কাজ করেছেন, মেসির জন্মদিনে গিফট দেননি, বলেছেন যে আমি কোপা দিব, এবং সেই কোপাটা কিন্তু দিয়েছেন। এবং সত্যিকার অর্থে এই যে 3টা বড় মেজর শিরোপা জিতলো, 3-4টা,
মেজর শিরোপা যে জিতলো আর্জেন্টিনা, তার মধ্যে কিন্তু মার্তিনেজের ভূমিকা, এমিলি মার্তিনেজের ভূমিকা কিন্তু দুর্দান্ত, খুব একটা দারুণ ভূমিকা। সেটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। গেল কোপাতে কলম্বিয়ার বিপক্ষেই তো সেমিফাইনালে টাইব্রেকার হয়েছিল, সেই সময় যদি আসলে তিনি না আটকাতে পারতেন বা তাকে যদি আমরা এই রূপে না দেখতে পারতাম, তাহলে হয়তো ব্যাক টু ব্যাক যে অর্জনগুলো সেগুলো আমরা দেখতেও পেতাম না। মাহমুদ হাসান শামীম যে সেভটা করেছিলেন এবং এবারও যে ইকুয়েডরের বিরুদ্ধে যে সেভগুলো করলেন, সব মিলিয়ে কিন্তু মানে জয়ের নায়ক, একটা নেপথ্য নায়ক কিন্তু এমিলিও মার্তিনেজ। আর সামনে তো মেসি ছিলেনই এই সময়টুকু, এই আর্জেন্টিনার এই সুবর্ণ সময় মেসির উপস্থিতি। হ্যাঁ, মেসি এখন ধরুন নিয়তির এটা মানে বিধান, বয়স হয়েছে, এখন হয়তো আগের মতো আর তিনি সেভাবে খেলতে পারেনি, কিন্তু তার উপস্থিতি এবারও যদি অনেক বড় একটা ব্যাপার। একটু থামাই মাহমুদ হাসান শামীম আপনাকে, আপনি তো আসলে অনেক বছর ধরে ক্রিকেট আঙ্গন বলি, ফুটবল আঙ্গন, মানে আপনি খবর আসলে সংগ্রহ করেন, খবর রাখেন আসলে সব কিছুর। আপনি আসলে কখনো কোনো দলের আসলে দেখেছেন কিনা যে একজন প্লেয়ারের জন্য প্রত্যেকে খেলতে চায়, একজন প্লেয়ারকে জেতাবে বলে, যে তিনি ডাউন হয়ে গেছেন, ডাউন ফিল করছেন, তাকে কেমন করে আসলে আরো উঁচুতে নিয়ে যাওয়া যায়, এরকম আসলে আমরা নজির আর কোথাও দেখেছি কিনা? না, আসলে এটি কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এই ধরনের ব্যাপার যদি হয়, তাহলে দলের যেটা হচ্ছে যে তারা মেসির জন্য বিশ্বকাপ খেলতে চায়, মেসির জন্য কোপা আমেরিকা খেলতে চায়, এই যে একটা মানে দলের মধ্যে এই যে একটা মনোভাব, এই যে একটা ইচ্ছে, এইটা কিন্তু দলকে অন্যরকম ভাবে প্রভাবিত করে, অন্য শক্তি যোগায়। আমি বলবো যে 63 মিনিটে মেসি ফাউলের শিকার হয়ে মাঠ ছেড়েছেন, ছাড়তে চাচ্ছিলেন না, ফুলা পানি খেলছিলেন, তারপর বাধ্য হয়েছেন মাঠ ছেড়ে যেতে, কেঁদেছেন, আমরা দেখেছি তার কান্না। সেই কান্নাটি একটা কারণ, আমার মনে হয় যে দল গোল পায়নি, এখন তিনি বেরিয়ে যাচ্ছেন, যদি দল না জিততে পারে তাহলে হয়তো নিজেকে তিনি অপরাধী ভাববেন। এই দলের যে কথা চিন্তা করেই তিনি এগোচ্ছেন, দলের জন্য তার যে নিবেদন, তার যে এই মানে ভালোবাসা, সেটি কিন্তু প্রতিদান দিয়েছেন অন্য প্লেয়াররা। আমি মনে করি যে আর্জেন্টিনার জয়ের পিছনে তার এই উঠে যাওয়াটা একটি বড় ব্যাপার, কারণ তিনি 63 মিনিটে উঠে যাওয়ার পরে আমরা যে আর্জেন্টিনাকে দেখেছি, প্রতিটি প্লেয়ারকে আমরা দেখেছি যে তারা মানে তাদের সামর্থ্যের বেশি দেওয়ার চেষ্টা করছেন, তারা প্রচন্ডভাবে ম্যাচ জেতার জন্য তারা খেলছেন। তো এই জিনিসটা কিন্তু একটি বড় ব্যাপার, যখন একটা তারকার জন্য, এবং এই জিনিসটা, এই অন্যদের ভালোবাসা, অন্যদের যে কাছে একটা আদর্শ হয়ে নিজেকে উপস্থাপন করা, এটা কিন্তু কম ব্যাপার নয়। মেসির একটা ন্যাচারাল ট্যালেন্ট, তিনি মানে জন্মগত প্রতিভা মেসি, কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগিয়ে দলের জন্য এফেক্টিভ হওয়া এবং দলের অন্যদের কাছে একজন এরকম তারকার পরিণত হওয়া, যার জন্য পুরো দল খেলতে পারে, সেটি কিন্তু খুব বিরল ব্যাপার। এই ঘটনাটি আসলে এইভাবে বিশ্ব দলের ক্রিকেটে বলেন কিংবা ফুটবলে বলেন, খুব রেয়ার ঘটনা। একেবারে, এবং সেই কারণে যেটা আসলে শুরুতেই আপনাকে প্রশ্ন করেছিলাম যে একটা দল এত ধারাবাহিকভাবে আসলে কিভাবে পারফর্ম করতে পারে, এটা একটা বড় কারণ হতে পারে। শুধুই যে আসলে দলের সবাই পারফর্ম করছে তা নয়, এত লম্বা সময় ধরে পারফর্ম করার জন্য যে এনার্জিটা দরকার, যে মোটিভেশনটা দরকার, সেটা হয়তো লিওনেল মেসির কাছেই আছে। এই জন্যই তারা আসলে খোড়া মেসিকে নিয়েও তারা থাকতে চায়, খেলতে চায়। নিশ্চয়ই আমরা আর্জেন্টিনা নিয়ে কথা বলবো, ফিনালিসিমায় দেখা হবে স্পেন আর্জেন্টিনা, সেই সব নিয়েও নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আলোচনা করব। মাহমুদ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে, আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম।